স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। 1 বছর পার করলো অন্তর্বর্তী সরকার। এই 1 বছরে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর মধ্যে একটি ছিল নারী নির্যাতন ও নারীর অদৃশ্য হওয়া। অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীর অদৃশ্য হওয়া, নারীর টোকেনিজম, এসব নিয়ে বছর জুড়ে চলেছে নানান আলোচনা। আজ অন্য পক্ষে কথা বলবো অন্তর্বর্তী সরকারের 1 বছর নারীর অবস্থান কোথায় এই বিষয়ে। সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক স্নিগ্ধা রেজওয়ানা এবং আছেন লেখক ও উন্নয়ন কর্মী নিশাত সুলতানা। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। 1 বছর পূর্তি উপলক্ষে নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। আমরা 2 দিন ধরেই দেখছি, কালকেও আলোচনা চলেছে, আগের দিনও চলেছে। নারীর ইস্যুটা খুবই স্বাভাবিকভাবে আমি দেখলাম পত্রপত্রিকা পড়ে বা টেলিভিশন দেখে, আবারও সেই সাইট এক পাশে সরিয়ে রাখা এক রকমের, অথচ বছর জুড়ে কিন্তু এটা নিয়ে আলোচনা ছিল। স্নিগ্ধা, আপনার কাছে প্রশ্ন। প্রথমত হচ্ছে কেন এটা হয়েছে, এটা মোটামুটি আমরা জানি, সারা বছর ধরে এই আলোচনা আমরা করেছি। প্রশ্ন খুব সহজ, কেন, এখান থেকে উত্তরণের উপায় কি? কেন আমরা আসলে নারীকে এক পাশে সাইডে রেখে সব সময় সব কথা সব আলোচনা করি? আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক পূর্বীকে অনেক শুভেচ্ছা। এক পেশে রেখে করি, তার কারণ হচ্ছে এই পুরো সমাজের চিন্তাটা পুরুষ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম, আপনি যদি পুরুষ কর্তৃক বৈধতা না পান, পুরুষ কর্তৃক যদি আপনি স্বীকৃতি না পান, পুরুষ যদি আপনাকে অ্যাকনলেজ না করে, তাহলে আপনি নারী, আপনার নিজস্ব কোনো পরিসর নাই এবং কোনো যোগ্যতা নেই। এটা হচ্ছে আমাদের চেতনাগতভাবে, এটা আমাদের এমবেডেড। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় একটা বিষয় খুবই সবসময়ই থাকে, এটা আনতেই হয়, সেটা হচ্ছে আমাদের যেই দক্ষিণপন্থী যে রিলিজিয়াস চর্চা, সেই রিলিজিয়াস চর্চাটির একটা মুখ্য উদ্দেশ্যই থাকে। আপনি খেয়াল করবেন নারীবাদের খুব স্ট্রং 3টা জিনিসকে সবসময় এরা ভয় পায়। সেটা হচ্ছে, এক হচ্ছে মুক্ত চিন্তা, 2 হচ্ছে মুক্ত বাক স্বাধীনতা এবং নারী স্বাধীনতা। একদম এই 3টা জিনিসের মধ্যে দেখবেন কোনোটাই তাদের পছন্দ না। মুক্ত চিন্তাও পছন্দ না, বাক স্বাধীনতাও তার পছন্দ না, এবং নারী স্বাধীনতাও তার পছন্দ না। তো সেই জায়গাটার একটা কন্টিনিউয়াস আমাদের প্রেশার তো আছেই, যেটার সাথে আমাদের ফাইট করেই যেতে হচ্ছে। কিন্তু এখন যে আপনি বলছেন এক পেশে, এটা খুব দুঃখজনক যে এইটাকে পলিটিক্যালি ওয়েপেনাইজ করা হয়েছে। আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো এই মুহূর্তে সক্রিয়, সেটি আপনার চিহ্নিত যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন। কারণ আমরা তো আসলে 71-এর পরবর্তী সময় থেকে একটা চেতনা বাণিজ্যের মধ্যে আছি, কখনো মুক্তিযুদ্ধ, কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্ম, কখনো জুলাই। সো এই চেতনা বাণিজ্যের মধ্যে আমাদের একটা প্রিয় হচ্ছে যে আপনি এখন যারা আছেন তাদের নারীর ক্ষেত্রে তারা মনে করছেন যে যদি নারীকে সমর্থন দেওয়া হয়, এক পেশে করে না রাখা হয়, তাহলে তারা পপুলার যে থট আছে, ওই পপুলিজমটা তাকে হারাবে। সেই বাণিজ্যে নারীর অবস্থানটা কোথায়, স্টেকটা কোথায়? পুরবী, একদম যদি সাধারণ জায়গা থেকে একজন উন্নয়ন কর্মী হিসেবে আপনাকে যদি জিজ্ঞাসা করি জুলাই পরবর্তী সময় এবং এই 1 বছরে আপনার কি মনে হয় নারীর অবস্থান আসলে কোথায় দাঁড়িয়ে আছে? আমি এই কোথায় নারী দাঁড়িয়ে আছে সেটা বিশ্লেষণ বলার জন্য আমি 3টা জায়গায় আলোকপাত করতে চাই। একটা হচ্ছে সংস্কারের জায়গায়, যে সংস্কারের স্বপ্ন নিয়ে আমরা আসলে এগিয়েছি, সেখানে সংস্কারের সেই জায়গায় নারীরা কোথায়। আরেকটা হচ্ছে যে নেতৃত্ব এবং অংশগ্রহণে নারী কোথায়, এবং তৃতীয়ত হচ্ছে নারীরা কেমন আছেন, নারী তার অধিকারগুলো, একজন মানুষ হিসেবে তার অধিকারগুলো পাওয়ার যে কথা, সেখানে কোথায় আছেন। এখন শেষ থেকে যদি আসি অধিকারের জায়গায় নারী কোথায়, আপনি নিশ্চয়ই জানেন গত 1 বছরে 2.1 অর্থাৎ 2.1 মিলিয়ন মানুষ জবলেস হয়েছে, অর্থাৎ চাকরি হারিয়েছে, যার মধ্যে 86% হচ্ছে নারী। তাহলে আপনি বুঝতে পারছেন নারী কোথায়। এরপরে আমরা যদি দেখি নারী স্বাধীনভাবে তার চলাফেরা কতটুকু আছে, নারী স্বাধীনভাবে কি চলাফেরা আগেও ছিল না, কিন্তু গত 1 বছরে এর কোনো উন্নতি তো হয় নাই, বরং আরও অবনতির দিকে গেছে। নারীর পোশাক নিয়ে বারবার কথা হয়েছে, এবং সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেই নারীর পোশাককে আক্রমণ করা হয়েছে। আগেও কথা হতো, কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে এইভাবে আমরা দেখিনি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে
বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা নিয়ে যে এত কথা হলো এবং পরবর্তীতে সেই আদেশ প্রত্যাহার করতে তারা বাধ্য হলো, তো বারবার এই বিষয়গুলো কিন্তু এসেছে। এছাড়াও যেটা রিজনাও বলছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা, সেখানে আঘাত এসেছে। মব জাস্টিস, মব ট্রায়াল, সেই ঘুরে ফিরে নারী কেমন হওয়া উচিত, নারীর পোশাক কেমন হওয়া উচিত, তার চলন বেলন কেমন হওয়া উচিত, তার সিগারেট খাওয়া উচিত না, সেই প্রসঙ্গগুলো আপনি দেখবেন ঘুরে ফিরে ফিরে বারবার এসেছে। কাজেই সেখানে আমরা দেখতে পাচ্ছি নারী আসলে কোথায়, লিডারশিপ, নেতৃত্বে সেখানে আমরা কোথায় 4 জন, কিন্তু আমরা দেখেছিলাম যে উপদেষ্টা পরিষদে 4 জন নারী আমরা প্রথমে দেখেছিলাম এবং আমরা বেশ আশাবাদী হয়েছিলাম। কিন্তু তারপর সেখানে রিফর্ম যে কাজটা, সেখানে আসলে সেই তরুণ উদীয়মান নারী নেত্রীরা কোথায়, তারা কিন্তু নেই। এখন আবার ঘুরে ফিরে সংসদে কত পার্সেন্ট নারী থাকবেন সেটা নিয়ে আলোচনা। আমি আবার ফিরবো। স্নিগ্ধা, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, এই বিষয়গুলো যদি আমি এক পাশেও রাখি, শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে আমি যদি খুব স্পেসিফিকলি বলি যে রাজনীতির বাইরে তো আসলে কোনো কিছু না, সেই রাজনীতিতে আসলে নারী কোথায়, এই আলোচনাটা আমরা করেছি এবং আমরা এখনো টোকেনিজম দেখি সব জায়গায়। কিছু আলোচক সেট করা সব জায়গায় আমার কাছে এখন মাঝে মাঝে মনে হয় যে এটা একেবারে, আমি যাই হোক বলতে চাই না যে এরা ছাড়া আর কেউ আলোচনা করবে না, তার মধ্যে 1 জন বা 2 জন নারী থাকবে। এই টোকেনিজমের বিরোধিতা আমরা করবো কিনা, 1 বছর পার হয়ে গেছে। না, এখানে দুটো জিনিস সংকট তৈরি হয়েছে, যেটা আমি আপনাকে একটু আগে বলেছি যে টোকেনাইজেশনটা কেন হচ্ছে 2 কারণে। একটা, এটা আমাকে মানতে হবে, নারী হিসেবে আমি মানি যে যেহেতু আমরা আমাদের এত সংকট পাড়ি দিতে হয়, আমাদেরও কিন্তু অনেক ঘাটতি আছে। মানে একটা জায়গায় রিচ করার জন্য যে অবস্থানটা দিব, এটা আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। কিন্তু আরেকটা যেখানে আপনি গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে টোকেনাইজেশনটা করছে, আপনাকে যে বললাম পুরুষ কর্তৃক বৈধতা, অর্থাৎ এখানে টোকেনাইজেশন হিসেবে, টোকেন হিসেবে যে নারীকে পিক করা হচ্ছে, সে নারী আসলে সেই নারী যে নারী ইদার ক্ষমতার সাথে আপনার যুক্ত, অথবা অথবা দুধ ভাত, অথবা ক্ষমতার কাছাকাছি আছে, অথবা ক্ষমতার কাছাকাছি, অথবা মানে হচ্ছে সে এত সমস্যাজনক না, তাকে রেখে দিই। আমার তো একটা দেখাতে হবে যে এই কমিটিটা গঠন করেছে, সেখানে একজন নারী আছে, আমি একটা ইনক্লুসিভ, আমি ওই চরিত্রের মধ্যে না, এটাও কিন্তু একটা পরিসর। এখন পলিটিক্সে আমরা এত পিছিয়ে আছি কেন? পলিটিক্সে পেছানোর অন্যতম কারণ, আপনি দেখবেন যে বা যাই, আপনি যাকেই বলেন না কেন, সেটা টপ টু বটম, আমি দীর্ঘদিন বলেছি বাংলাদেশে পলিটিক্সে আসলে কোনো মেয়ে ওই অর্থে বিকশিত হওয়ার সুযোগই পায়নি, খুবই সীমিত। হয় স্বামী, নয় বাবা, নয় একটা পারিবারিক, এই আপনি দেখবেন অ্যাফিলিয়েশনে বারবার ঘুরে ঘুরে তারাই আসে। আর যদি এর বাইরে কেউ বা এসেও থাকে, তাহলে যেটা হবে সেই নারীর ক্ষেত্রে আপনি দেখবেন, এবং টপ বটম নারীর ক্ষেত্রে দেখবেন, তাকে নিয়ে এখন যে অনলাইন বুলিং, ট্রলিং, স্লাট শেমিং, সেগুলো থেকে সে কিন্তু ব্যাশিং, সেগুলো থেকে সে একটুও মুক্তি পাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের এই মেন স্ট্রিম সোসাইটি কোনোভাবে নারীর ভিজিবিলিটিকে মেনে নিতে পারছে না। আপনি যখনই পলিটিক্সে আসবেন, আপনার বাধ্য হবেন তার ভিজিবিলিটিটাকে দেখতে, এটা তাদের পছন্দ। নির্যাতনের মাত্রা পুরোপুরি বেড়েছে কি কমেছে, যেহেতু আমার কাছে ডেটা নেই, সো আমি আমার জায়গা থেকে বলতে পারছি না। ডেটা দিয়ে কিছুটা হলেও সাহায্য করতে পারি। গত 6 মাসে 481টি ধর্ষণের ঘটনা ঘটেছে, জানুয়ারি থেকে জুন, যেটা কিনা গত বছরের সারা বছরের ধর্ষণের প্রায় সংখ্যার সমান, এবং সেখানে 75%-এর উপরে কিন্তু কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েছে, পাবলিক স্পেসে নারীর হেনস্থার শিকার হয়েছে। কোথাও আপনি দেখবেন না কোনো ইন্ডিকেটর আছে যেটা আমাদেরকে কিনে একটু হলেও আশার আলো দেখাচ্ছে যে নারী ভালো আছেন, নিরাপদে আছেন, উনি স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছেন, চলাফেরা করতে পারছেন, কিংবা মত প্রকাশ করতে পারছেন। কাজে আমাদের এই ডেটাগুলো কিন্তু পরিষ্কারভাবেই বলে দিচ্ছে আমরা কোনোভাবেই ভালো নেই। আমি ফিরবো একটা বিরতির পরে স্নিগ্ধা এই প্রশ্নটা নিয়ে, যে আসলে সরকার অ্যাকনলেজ করে কিনা। এর আগের রেজিমগুলো আমরা দেখেছি সরকার স্বীকার করতে চাইতো না, এখন আমরা অন্তত সেই অ্যাকনলেজমেন্টের জায়গায় আছি কিনা, সেই প্রশ্ন নিয়ে ফিরবো একটা বিরতি। অন্য পক্ষে থাকুন আমাদের সাথে। আবার স্বাগত। অন্য পক্ষে আজ কথা বলছি অন্তর্বর্তী সরকারের 1 বছর নিয়ে, নারীর অবস্থান কি এই বিষয়ে। স্নিগ্ধা, যেইখানে আমি থেমেছিলাম, যে কোথায় আসলে মানে এর থেকে মুক্তির উপায় কি, এটা হচ্ছে মূল আলোচনা আমাদের, এবং সরকার অ্যাকনলেজ করে কিনা। আগের সরকারগুলো এই বিষয়টা যে ডাটা পুরোপুরি দিচ্ছিলেন, সেই অ্যাকনলেজমেন্টটা আছে কিনা, আপনি দেখেন কিনা? ক্ষেত্র বিশেষে, মানে খুবই ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে দেখা যায় অ্যাকনলেজমেন্টের ব্যাপারটা। যেমন এই সরকারের, আমি আপনাকে বলেছিলাম এর আগেও, যে নারী সংস্কার কমিশন, যে কমিশনটি হয়েছে, সেই কমিশন ইটসেলফ প্রমাণ করে, এই কমিশনকে নিয়ে যা কিছু হয়েছে সেটি প্রমাণ করে, এবং সেটির প্রেক্ষিতে প্রমাণ করে যে তাদের একটা অ্যাকনলেজমেন্ট প্রক্রিয়া আছে। এটা হচ্ছে
গুড থিং। হ্যাঁ, মানে একটা অন্তত সদিচ্ছা, হ্যাঁ সদিচ্ছা আছে, এবং ওইটার পরবর্তীতে যা কিছু হয়েছে সংস্কার কমিশনকে ঘিরে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আসলে কি দুটো জিনিস। একটা ছোট কথা বলবো, এই সংস্কার কমিশনও গতদিন আমি একজন উপদেষ্টাকে দেখলাম, তিনি সংস্কার কমিশনকেও আবার কটাক্ষ করলেন। হ্যাঁ, উনি বললেন যে নারী সংস্কার কমিশন হয়েছিল নারীদের জন্য, যৌনকর্মীদের জন্য না, কোড অ্যান্ড কোড। কে বলেছেন? ফরিদ আক্তার বলেছেন। ঠিক আছে, এটা ওনার একটা স্টেটমেন্ট। দিস ইজ এ ভেরি প্রবলেমেটিক স্টেটমেন্ট। কারণ আপনি একটা কমিশন যখন করেছেন এবং সেখানে আপনি যখন এই একটা গ্রুপ অফ পিপুল, আমরা যারা কাজ করি আমরা জানি, তাকে এক্সক্লুড করে দেওয়া, এবং তাকে আপনি তার নিরাপত্তা রাষ্ট্রের দেওয়ার কথা, তার অধিকারও রাষ্ট্রের দেওয়ার কথা, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আপনার, আমি জানি না যে উনি কি কোন জায়গা থেকে এই কথা বললেন। দেখেন, নারী সংস্কার কমিশনের যেই বৈবাহিক ধর্ষণের আরেকটি আলোচিত বিষয়, অথচ ভাও সার্ভে, যেটা কিনা সবচাইতে অ্যাকসেপ্টেড সার্ভে, বাও সার্ভে অনুযায়ী 70% নারী আপনার ইন্টিমেট পার্টনারের দ্বারা ভায়োলেন্সের শিকার হয়। আপনার ডেটা বলছে, এই ডাটাকে আপনি অস্বীকার করবেন কি? সম্পত্তির উত্তরাধিকারের কথা বলছেন, সম্পত্তির উত্তরাধিকারে বাংলাদেশে কেবলমাত্র প্রথম আলোর অনুযায়ী আপনার 2 থেকে 3% নারী, হ্যাঁ 3%, ওই তো 3% নারী আপনার সম্পত্তির অধিকার ভোগ করে। তাহলে এই যে ডাটাগুলা যে আছে, এই ডাটাগুলাকে সরকার আসলে এই পরিসরে এনেছেন কিনা, পলিটিক্যাল পার্টিগুলো এই পরিসরে এনেছেন কিনা, সেই বিষয়ে কোনো পলিসি মেক করবেন কিনা। কারণ কি, যতগুলো কমিশন হয়েছিল উর্মি, এই একটি মাত্র কমিশন, নারী সংস্কার কমিশন ছাড়া বাকি সকল কমিশন হচ্ছে পলিটিক্যাল পার্টির স্বার্থ সংশ্লিষ্ট। এবং একই সঙ্গে আপনি দেখেন যে, আমি যদি বলি পূরবী, যে ঐক্যমত্য কমিশন, হ্যাঁ, সেখানে নারীদের কোনো উপস্থিতি আমি তেমন দেখি নাই। একই সাথে যেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হচ্ছে, নারী কোথায় এবং নারী কয় আসনে নির্বাচন করবে, কিভাবে নির্বাচন করবে, সেটাও বলে দিচ্ছেন পুরুষরা। হ্যাঁ, তার মানে সেটা তো কারো দেওয়ার কথা ছিল না। এবং দেশের যখন 51% নারী, তখন কিন্তু স্বাভাবিকভাবে আসে যে 51% আসনও নারীর হওয়ার কথা, এবং নারী কিন্তু যোগ্য, তারা কিন্তু অতীতেও প্রমাণ করেছে। অধিকাংশ নারী পলিটিশিয়ান বলছেন যে আমরা সরাসরি নির্বাচনে ভোট চাই, তারা বলেন নাই যে আমাদেরকে বিনা ভোটে আমাদেরকে দিয়ে দাও। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটা দাবি উঠেছিল যে 5% নারী প্রথমে 5% আসন ভোট, সরাসরি ভোটের মাধ্যমে, এটা ক্রমবর্ধমান হারে 33% যতক্ষণ পর্যন্ত না উন্নীত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা প্রতি বছর বাড়বে। এবং আপনি যদি সাফল্যের উদাহরণ দেখেন, রুয়ান্ডা 2003 সালে কিন্তু প্রথম 30% নারীর যে তারা সরাসরি ভোটের মাধ্যমে আসবে, এবং সেখানে সেটা বাড়তে বাড়তে আজকে কিন্তু 68% মতো নারীর প্রতিনিধিত্ব আমরা দেখেছি। এরকম সাকসেসফুল কিন্তু কেস আমরা দেখেছি। ওখানেও কিন্তু নারীর সংখ্যা জনসংখ্যার মধ্যে বেশি, কিন্তু আমাদের দেশে অনেকটা অবস্থা একই, কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা নিতেই পারছি না। এবং ডিবেটে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে 50টা সিট নারীর জন্য সংরক্ষিত ছিল, সেটাও এখন চলে যাবার মতো একটা জোগাড় হয়েছে। না, সিট তো 100-তে উন্নীত করা হচ্ছে। রিজওয়ানা, স্নিগ্ধা, আমার প্রশ্ন হচ্ছে ওইটাই যে কেন সব সিদ্ধান্ত আসলে আমাদের হয়ে পুরুষ নিয়ে দিচ্ছে, এবং আমরা শুধুমাত্র এই মানে একটা আধা ঘন্টার শোতে এই কথাগুলো বলেই আনন্দে থাকছি। কারণ হচ্ছে, পুরুষ যখন কোনো কিছু বলে তখন আমি আপনি গ্রহণ করে নিই। পুরুষ যখন কোনো কিছু বলে, আমি আপনি মনস্তাত্ত্বিকভাবে পুরুষের দাসত্বকে স্বীকার করেছি, এটা হচ্ছে প্রথম আমাদের মানতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, পুরুষ যখন ওই যে ঐক্যমত কমিশন যখন করা হয়েছে, তখন আমি কথাটা বিভিন্ন জায়গায় বলেছিলাম যে ঐক্যমত কমিশনে কেন নারী নাই। উত্তর কি এসেছে জানেন? ঐক্যমত কমিশন তো শুধুমাত্র, হুইচ ইজ ভেরি ভ্যালিড, শুধুমাত্র নারী আসন নিয়ে কথা বলার জন্য প্রতিনিধি তারা নিয়োগ করেন নাই। তারা নিয়োগ করেছেন, ওখানে যে প্রতিনিধি নিয়োগ করেছেন সেটা তাদের পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে। নারী বোঝেন না, এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। পলিটিক্যাল পার্টিটিকে তাহলে এরকম কোনো নারী পাননি যিনি পলিটিক্যাল পার্টিকে সামনে আনতে পারেন। এখানেই তো গল্পটা, যে আপনি ধরেই নিচ্ছেন যে পলিটিক্যাল পার্টি, এবং সেটা কিন্তু শুধু দক্ষিণপন্থা ধারার পলিটিক্যাল পার্টি না, এমনকি আমাদের বাম সংগঠনের যে পলিটিক্যাল পার্টি, তারাও দেখবেন যে তারা যখন গেছে তাদের ওখানে কোনো নারী যাননি। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা হচ্ছে, আপনি ভেবেই নেন ওই যে একটা মিথ আছে না হাদিস আছে, আমি ঠিক জানি না, মেয়ে মানুষের মাথায় বুদ্ধি কম, অর্থাৎ 2টা মেয়ে সমান একটা নাকি পুরুষের বুদ্ধি। এই যে ডিসকোর্স, সেই ডিসকোর্সের মধ্যে বেড়ে ওঠা যে সমাজ, সেই সমাজে আপনি তো এইটারই চর্চা করবেন, এটাই তো স্বাভাবিক। এবং সেই চর্চাটাই দেখা গেছে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যেও এমবেডেড আছে। সেখানে ভাবাই হয় না, আপনি দেখবেন যে কোনো নারীকে আপনি দেখবেন যে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল যে পোস্টগুলো থাকে, মহাসচিব বলেন, কোনোদিন আমরা দেখি নাই, সম্পাদক বলেন নাই, নারী বিষয়ক সম্পাদক, যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, সেখানে কিন্তু আমরা আবার পুরুষের কোনো অংশগ্রহণ আমরা দেখিনি। এবং নারীর ইস্যু কিন্তু শুধুমাত্র নারীরই হয়ে রইল, কিন্তু সকলের ইস্যু।
হয় নাই, এটা ৭১-এও হয় নাই, এটা ৬৯-এও হয় নাই, কখনোই নারীর ইস্যু সকলের এজেন্ডা হয় একটা বিষয় আমি শেষ করতে চাই আসলে দুজনকে দিয়েই, সেটা হচ্ছে প্রথমত অনেকেই বলে থাকে নারীর জন্য নারীকেই আসলে লড়াই করতে হবে, এই লড়াই আসলে আর কেউ করবে না ইত্যাদি ইত্যাদি। এই বিষয় থেকে আসলে বের হওয়ার দরকার কিনা, নারীর ইস্যু বলে আলাদা করে কোনো ইস্যু হবে না, বলছিলাম সেটাই তো কষ্টের জায়গা যে নারীর ইস্যু কখনো সকলের ইস্যু হয়ে ওঠে না। এই যে আমরা দেখেছি যে আমাদের যে মার্চটা করলাম ওটা হচ্ছে নামটা কি ছিল জানি, মৈত্রীর যাত্রা। মৈত্রীর যাত্রাকে কিভাবে ট্যাগ করা হলো, মৈত্রীর যাত্রাকে কিভাবে পলিটিসাইজ করা হলো এবং মেয়েদেরকে কিন্তু একদিকে সরিয়ে দেওয়া হলো। কাজেই আপনি যে আগাবেন সেটাও, নারীরা যে ইউনাইটেড হয়ে আগাবেন সেটাও কিন্তু আপনি আগাইতে পারবেন না, সেখানেও নানা ধরনের রাজনীতি কূটনীতি করে সেটাকেও কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে। কাজেই আসলে মানে সমাধানের পথ যে মানে আপনি জিজ্ঞেস করছেন আসলে সমাধানের পথটা কি, এটা আসলে মানে এত জিনিসটা মেসি, এত এলোমেলো যে সে কোথা থেকে শুরু করা যায়, থেকে শুরু করা যায়। স্নিগ্ধা হয়তো একটু হেল্প করতে পারেন, কারণ উনি খুব গোছানো মানুষ। স্নিগ্ধা, আপনি যদি একটু বলেন যে আসলে কি বিষয়টা এরকম যে নারীর জন্য সংগ্রাম নারীকেই শুধু করতে হবে, এগিয়ে যেতে হবে, আর কেউ অধিকার আমাদেরই ছিনিয়ে আনতে হবে, ব্যাপারটা কি এরকম? অধিকার ছিনিয়ে আনতে হবে না, স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের একদম অতীত ইতিহাস থেকে, উপনিবেশিক শাসন আমল থেকে তেভাগা আন্দোলন নারীদের আন্দোলন, আপনি দেখবেন যে প্রতিটি আন্দোলনে নারী ছিল বলে ৭১-এর মধ্যে নারীর অংশগ্রহণ ছিল, ২৪-এ নারীর অংশগ্রহণ ছিল। বাংলাদেশে নারী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আন্দোলনই হয় না। কালকে রাতেও আমরা দেখেছি নারী না বের হলে এক্স্যাক্টলি যেই রাষ্ট্রে নারীর উপস্থিতি ছাড়া এবং নারীর অংশগ্রহণ ছাড়া যে রাষ্ট্রের কোনো অর্জনই নাই, সেই রাষ্ট্র নারীকে এভাবে দমিয়ে রাখার যে চেষ্টা করে, এই চেষ্টাই হচ্ছে অপচেষ্টা। নারীকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইতিহাসে তার এই গুরুত্বপূর্ণ অবস্থানকে তুলে ধরতে হবে এবং সচেতন হতে হবে। নেক্সট টাইম যখন আমরা কোনো আন্দোলনে যুক্ত হব, আমাদেরকে আমাদের হিস্সা আগে বুঝে তারপরে ব্যবহৃত হয় কিনা কোথাও কোথাও এটা খুব জরুরি। একই যে কারণ অনেক ধরনের রাজনীতি কিন্তু হচ্ছে, পুরুষতান্ত্রিক নানা রকমের রাজনীতি হচ্ছে, ওর মধ্যে ইউনাইটেড থাকা। নিশাত, একটা জিনিস আপনার মনে হয় কিনা নারীরা কখনো কখনো ব্যবহৃত হয়? এই যে কাল রাতে বের হয়ে আসে, আন্দোলন করে, তারপরে তারা নাই। এবং আমরা এই যে জুলাই আন্দোলনে আমরা দেখলাম যতক্ষণ পর্যন্ত নারীর অংশগ্রহণ না হলো ততক্ষণ কিন্তু আন্দোলন চরমে ওঠে, তারপর তারা কোথায় এবং তারপর তারা হারিয়ে গেল। একই কথা প্রশ্ন আপনার কাছে, যে নারীরা ব্যবহৃত হয় কিনা এই বিষয়টা একটু আমি সেটাই বললাম, সেটা থেকে ভীষণ রকমের সচেতন হতে হবে। কারণ গতকালকে যে আন্দোলন, সেখানেও এগেইন মেয়েদেরকে ওয়েপেনাইজ করা হয়েছে। আই এম ভেরি সরি টু সে। তার কারণ আপনি দেখবেন প্রতিটা কমিটি, প্রতিটা যখন হচ্ছে, তাদের কোথাও কোনো নারী ছিল না, অথচ এই মেয়েদের একবার শিক্ষা, বারবার বলছি, আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করছি না। নারী ব্যবহৃত হচ্ছে, নারী টোকেনাইজ হচ্ছে, এবং নারীকে ওই মিষ্টি মিষ্টি কথায়, এই যে আমরা ভুল পথে বারবার ফাঁদে পা দিচ্ছি, সেইখান থেকে আমাদেরকে আসলে ভাবতে হবে। অনেক ধন্যবাদ স্নিগ্ধা, ধন্যবাদ নিশাত। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিভিসি নিউজের সঙ্গে থাকুন ২৪ ঘন্টা।